আলোচনা করতে চলেছি, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, জিন পিয়াজের থিওরি। তো জিন পিয়াজে ছিলেন একজন সুইস বিজ্ঞানী। তিনি 1896 খ্রিস্টাব্দে 9 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন এবং 16 সেপ্টেম্বর 1980 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তিনি সুইজারল্যান্ডের অধিবাসী ছিলেন, তাই তিনি সুইস বিজ্ঞানী। আর তিনি যে ফিল্ডগুলোতে কাজ করেছিলেন সেটা হলো ডেভেলপমেন্টাল সাইকোলজি অ্যান্ড এপিস্টেমোলজি। তো তিনি যার জন্য বিখ্যাত বা পরিচিত সেটা হচ্ছে তার কগনিটিভ ডেভেলপমেন্ট। Cognitive development refers to the stages and process involved in child's intellectual development. তো কী বলছে যে কগনেটিভ ডেভেলপমেন্টটা কী? কগনেটিভ ডেভেলপমেন্টটা হচ্ছে একটা প্রসেস যেটা কিনা একটা শিশুর বা বাচ্চার বৌদ্ধিক বিকাশের সঙ্গে সম্পর্কিত। নেক্সট আসছি, দেখো পিয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট। পিয়াজে কগনেটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে কী বলেছেন? পিয়াজের conceives of cognitive development as consisting of a series of stages, each characterized by certain kinds of behavior and certain ways of thinking and solving problems. এটা তিনি কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে বলেছেন যে কগনিটিভ ডেভেলপমেন্ট বিভিন্ন সিরিজ এবং বিভিন্ন স্টেজে হয়ে থাকে, আর সেটা তার বিহেভিয়ারের মাধ্যমে এবং সার্টেন ওয়েজ অফ থিঙ্কিংয়ের দ্বারা এবং সলভিং প্রবলেমসের মাধ্যমে তার ডেভেলপমেন্টটা হয়ে থাকে। পিয়াজের থিওরি টেল আস দ্যাট দ্য চাইল্ড ইজ বর্ন উইথ এ মেন্টাল অর কগনেটিভ স্ট্রাকচার হুইচ ডেভেলপস অ্যান্ড অ্যাটেন্স ম্যাক্সিমাম গ্রোথ অ্যারাউন্ড দ্য এজ অফ 14 or 15 ইয়ার্স। তো পিয়াজের মতে 14 থেকে 15 বছর বয়সের মধ্যে একটা বাচ্চার সম্পূর্ণ কগনিটিভ ডেভেলপমেন্ট হয়ে যায় এবং একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার মেন্টাল সিচুয়েশন বা কগনিটিভ স্ট্রাকচারটা যা থাকে তা একদম সম্পূর্ণ বিকশিত হয়ে যায় 14 থেকে 15 বছর বয়সের মধ্যে। এটা বলছেন বিজ্ঞানী জিন পিয়াজে। তো দেখো, আগেই আমরা আলোচনা করলাম যে জিন পিয়াজে কতগুলি স্টেজ বা সিরিজকে অন্তর্গত করেছেন এই কগনিটিভ ডেভেলপমেন্টটা হওয়ার ক্ষেত্রে। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি তিনি মোটামুটি 4টি স্টেজের কথা বলেছেন। কগনিটিভ ডেভেলপমেন্টের যে স্টেজ তিনি মোটামুটি 4টি স্টেজের কথা বলেছেন। ফার্স্ট স্টেজের নাম হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, দেন হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, দেন হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ এবং লাস্ট ওয়ান হচ্ছে ফর্মাল অপারেশন স্টেজ। এজেসগুলো লেখা আছে এবং পরে তার পাশে এজগুলো মেনশন করা আছে। সেন্সরি মোটর স্টেজ হচ্ছে দেখো 0 to 2 years অফ এজ, অ্যান্ড নেক্সট 2 হচ্ছে প্রি অপারেশনাল 2 to 7 years, কংক্রিট অপারেশনাল 7 to 11 years অ্যান্ড ফর্মাল অপারেশনাল 11 to 15 years or 14 years। এছাড়া এর সঙ্গে মিলিয়ে তোমরা আরেকটা জিনিস মনে রাখতে পারো যে 0 to 2 years হচ্ছে ইনফ্যান্সি স্টেজ, তারপরে 2 to 7 years হচ্ছে চাইল্ডহুড স্টেজ, 7 to 11 years হচ্ছে লেটার চাইল্ডহুড স্টেজ অ্যান্ড দেন 11 to 15 years হচ্ছে অ্যাডোলেসেন্ট স্টেজ। এই যে স্টেজগুলো এখানে মেনশন করা আছে এই স্টেজগুলো আরও কিছু নামে পরিচিত, যেমন 0 to 2 years হচ্ছে টয় এজ, 0 to 2 years হচ্ছে টয় এজ। প্রি অপারেশনাল স্টেজ 2 to 7 years, এটাকে আমরা আরও একটা নামে জানতে পারি, সেটা হচ্ছে চাইল্ডহুড স্টেজ। চাইল্ডহুড স্টেজকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। চাইল্ডহুড স্টেজকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড আর একটা হচ্ছে লেটার চাইল্ডহুড। তো এই আর্লি চাইল্ডহুডকে আবার বলা হয়ে থাকে প্লে এজ, আর লেটার চাইল্ডহুডকে আমরা জানতে পারি আরও একটা নামে, সেটা হচ্ছে গ্যাং এজ।
গ্যাং এজ। তাহলে আমরা আরও একবার জেনে নিই। দেখো, এই যে প্রি অপারেশনাল স্টেজটা হচ্ছে, এইটা আমরা অন্তর্গত করব আর্লি চাইল্ডহুড। আর কংক্রিট অপারেশনাল স্টেজ যেটা হচ্ছে 7 to 11 ইয়ার্স, এটাকে আমরা অন্তর্গত করব লেটার চাইল্ডহুডের অন্তর্গত। এইটা কি নামে পরিচিত বললাম? এইটা প্লে এজ নামে পরিচিত, আর এইটা হচ্ছে গ্যাং এজ নামে পরিচিত। আর সেন্সরি মোটর স্টেজ যেটা হচ্ছে 0 to 2 ইয়ার্স, এটা হচ্ছে ইনফ্যান্সি স্টেজ, আর হচ্ছে টয় এজ নামেও পরিচিত। তারপরে হচ্ছে দেখো ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটার সময় হচ্ছে 11 to 15 ইয়ার্স অর 14 ইয়ার্স। এটাকে আমরা বলতে পারবো অ্যাডোলেসেন্স স্টেজ, অর্থাৎ কৈশোরকাল। কৈশোরকালকে স্ট্যানলি কি বলেছেন না, ঝড় ঝঞ্ঝার সময়কাল, অর্থাৎ অ্যাডোলেসেন্স ইজ দ্য স্টেজ অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রম। এটা কে বলেছেন? বিজ্ঞানী স্ট্যানলি বলেছেন। দেখো আমরা স্টেজগুলোর অন্তর্গত কিছু কিছু মানে ইম্পর্টেন্ট শব্দ আছে যেগুলো পরীক্ষায় অনেক সময় এসে থাকে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে স্কিমা। স্কিমা জিনিসটা কি? স্কিমা কি হচ্ছে যে মেন্টাল মডেলস অর রিপ্রেজেন্ট দ্য ওয়ার্ল্ড। এটাকে যদি আমরা একটু ডিটেলে জানি তাহলে কি বলবো? স্কিমা হচ্ছে পূর্ব জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা। কোনো জিনিস সম্পর্কে আমাদের আগে থেকে ব্রেনে যে স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়, বা যে জিনিসটা দেখতে দেখতে আমাদের ব্রেনে সেটা ছবি তৈরি হয়ে যায় এবং আমাদের ব্রেন সেটাকে চিনবার জন্য প্রস্তুত হয়ে থাকে, সেই জিনিসটাই হচ্ছে স্কিমার অন্তর্গত। একটা মেন্টাল সিচুয়েশন বলতে পারি ওভারঅল, ঠিক আছে? তারপরে নেক্সট হচ্ছে দেখো অ্যাসিমিলেশন হচ্ছে আমাদের যে পূর্ব জ্ঞান আছে বা আমরা যে জিনিসটা জেনেছি বুঝেছি, যে সম্পর্কে আমাদের ব্রেনে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, ঠিক সেই রকমই অন্য একটা জিনিসকে দেখে তার থেকে পার্থক্য নিরূপণ করে সেখান থেকে নতুন আমরা যে ইনফরমেশন পাবো সেইটাকে অ্যাড করা। দেন হচ্ছে অ্যাকোমোডেশন হচ্ছে স্কিমার সাথে ম্যানিপুলেশন করা। মানে আমার ব্রেনে একটা জিনিস সম্পর্কে বা একটা বস্তু বা প্রাণী সম্পর্কে যে স্কিমাটা অলরেডি তৈরি হয়ে আছে, সেইটাকে ম্যানিপুলেট করে নতুন যে আমরা ইনফরমেশনটা পেলাম সেইটাকে আমাদের ব্রেনে জায়গা করে দেওয়া বা সেটা স্কিমার সাথে অ্যাড করা এবং নতুন জিনিস বুঝতে শেখা বা জানতে শেখা এবং নতুন স্কিমা তৈরি করা। ইকুইলিব্রিয়েশন মানে হচ্ছে আমরা যখন সমতায় থাকি, অর্থাৎ আমি ধরো একটা উদাহরণ দেবো, সেটার মাধ্যমে চারটেই বুঝিয়ে দেবো। এটা জেনে রাখো যে ইকুইলিব্রিয়েশন মানে হচ্ছে সমতায় থাকা, অর্থাৎ সেখানে কোনো কিছু আমাদের মধ্যে ম্যানিপুলেশন কাজ করবে না যেই সময়টায়। আর একটা এখানে অ্যাড করিনি আমি, সেটা হচ্ছে ডিসইকুইলিব্রিয়েশন, সেইটা তোমার অ্যাসিমিলেশনের আগের ধাপ। দেখো নেক্সট আমি একটা ছবিতে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় যে পরপর স্টেজগুলো রয়েছে। ফার্স্ট স্টেজ হচ্ছে অ্যাসিমিলেশন, দেন ইকুইলিব্রিয়েশন, দেন হচ্ছে নিউ সিচুয়েশন ক্রিয়েট, দেন হচ্ছে ডিসইকুইলিব্রিয়েশন, দেন হচ্ছে অ্যাকোমোডেশন। তো এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়ে এই প্রত্যেকটা স্টেজকে বুঝে নেব। এই যে এখানে যতগুলো স্টেজ রয়েছে এই স্টেজগুলোকে আমরা বুঝে নেব। বেড়ালকে চেনো বা জানো, অর্থাৎ বেড়াল সম্পর্কে তোমার মস্তিষ্কে একটা ধারণা রয়েছে এবং বেড়াল কীরকম দেখতে, বেড়াল কী রঙের হয় সেই সম্পর্কে তোমার একটা ধারণা রয়েছে এবং কোনো একটা বেড়ালকে তুমি দেখে সেটা শিখেছো বা কারোর কাছ থেকে সেই ইনফরমেশনটা নিয়ে তুমি জেনেছো যে বেড়াল কাকে বলে বা বেড়াল কীরকম হয়, বেড়ালের 4টে পা হয়, বেড়ালের একটি লেজ হয়, এক্সেট্রা এক্সেট্রা। তো এইটা হচ্ছে আমাদের ব্রেনে কোনো জিনিস সম্পর্কে পূর্ব থেকেই জেনে রাখা বা একটা স্ট্রাকচার তার ব্রেনে সেট করে রাখা, সেটাই হয়ে গেল আমাদের স্কিমা। এরপর তুমি দেখলে যে তুমি ধরো সাদা বেড়াল সম্পর্কে জেনেছো, কিন্তু পরবর্তীতে তুমি আরও বিভিন্ন রঙের বেড়াল দেখলে,
কিন্তু তার চেহারার মধ্যে কোনো তো পার্থক্য পাবে না, বেড়াল বেড়ালই হবে। রং পার্থক্য হলেও বেড়ালের তো শারীরিক অঙ্গিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে না, শারীরিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো তো পরিবর্তন হয়ে যাবে না। তো তখন তুমি একটা বেড়াল সম্পর্কে দেখে চিনে জেনে, মানে ধরো সাদা বেড়াল সম্পর্কে চিনেছো জেনেছো দেখেছো বুঝেছো, পরবর্তীকালে তুমি বেড়ালই দেখলে কিন্তু অন্য কালারের দেখলে, এই যে তোমার ব্রেনে একটা বেড়াল সম্পর্কে নতুন ইনফরমেশন এলো যে বেড়ালগুলো আরও বিভিন্ন রঙের হয় সাদা ছাড়াও, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা হচ্ছে ইকুইব্রেশন। ঠিক আছে। তারপরে তুমি ধরো হঠাৎই একটা কুকুরকে দেখলে, বেড়াল দেখার পর একটা কুকুরকে দেখলে, এবং দেখলে বেড়ালের মতো তারও 4টি পা আছে, একটি লেজ আছে, কিন্তু আকারে সে বেড়ালটির থেকে একটু বড়। তখন তুমি চিন্তা ভাবনা করতে লাগলে হয়তো এটা বড় বেড়াল, ঠিক আছে, তার জন্য এই আকৃতিতে বড়। কিন্তু ঠিক সেই সময়ে কেউ একজন এসে তোমাকে বলল যে না, এটা বেড়াল না, এটা কিন্তু কুকুর। ঠিক আছে, তখন তুমি চিন্তা ভাবনা করতে লাগলে এবং তোমার মস্তিষ্কে একটা চাপ অনুভূত হলো যে বেড়ালেরও তো 4টে পা রয়েছে, কুকুরেরও 4টে পা, এখানে যে কুকুর বলছে আমাকে তারও তো 4টে পা রয়েছে, বেড়ালেরও একটি লেজ আছে, তারও একটি লেজ আছে, কিন্তু এ কেন কুকুর হবে? আবার হঠাৎ করে ধরো সেই কুকুরটা ডেকে উঠলো, তারপরে তুমি এটাও দেখলে যে বেড়াল যেইভাবে ডাকে কুকুরটা কিন্তু সেইভাবে ডাকছে না, তার ডাকের মধ্যেও পার্থক্য পেলে। এই যে পার্থক্য পাওয়ার পরে তোমার ব্রেনের মধ্যে যে একটা ম্যানিপুলেশন হচ্ছে, যে একটা মডিফিকেশান চলছে, যে নতুন একটা জিনিস ইনফরমেশন তুমি গ্যাদার করছো, তোমার ব্রেনে একটা নতুন স্ট্রাকচার তৈরি হচ্ছে, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম। এই সিচুয়েশনটা হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম, কারণ নিউ সিচুয়েশন তুমি ফেস করলে, নিউ সিচুয়েশনে পরে তোমার ব্রেনের মধ্যে যে ম্যানিপুলেশন হচ্ছে, তারপরে অ্যাডাপশান হচ্ছে, মডিফিকেশন হচ্ছে, সেই যে একটা ব্যাপার চলছে সেই হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম। তারপরে হচ্ছে যে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করলে যে হ্যাঁ এটাকে কুকুর বলে এবং ওটাকে বিড়াল বলে, দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে, এই যে সিচুয়েশনটা তৈরি হলো এবং নতুন তোমার ব্রেনে একটা স্কিমা যোগ হলো, সেই জিনিসটাকে আমরা বলছি অ্যাকোমোডেশন। তা আশা করছি তোমরা এই পরপর যে স্টেজগুলো ঘটে সেগুলো নিশ্চয়ই বুঝতে পারলে। পেজে চলে এলাম, নেক্সট পেজে হচ্ছে যে আমরা যে স্টেজগুলো পড়েছি, স্টেজ ওয়ানের হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, সেই স্টেজে কী কী বৈশিষ্ট্য হয়, তারপরে স্টেজ 2তে কী কী বৈশিষ্ট্য হয়, স্টেজ 3তে কী কী বৈশিষ্ট্য হয়, মেন বৈশিষ্ট্যগুলো আমরা এবার দেখে নেব। তো স্টেজ ওয়ানকে আমরা বলবো সেন্সরি মোটর পিরিয়ড। এইখানে সেন্স জিনিসটায় সব থেকে বেশি কাজ করে, সেন্স জিনিসটায় সব থেকে বেশি কাজ করে। সেন্স জিনিসটা সব থেকে বেশি কাজ করে মানে এখানে বাচ্চারা তাদের যে 5টা ইন্দ্রিয় আছে, হ্যাঁ 5টা সেন্স অর্গান আছে, তার মাধ্যমেই তারা এখানে জানে, বোঝে, দেখে, শোনে। ঠিক আছে, মানে সমস্ত কিছু এখানে তোমার ওই 5টা সেন্স অর্গানের মাধ্যমেই কিন্তু ঘটে থাকবে, 5টা সেন্স অর্গানের মাধ্যমেই ঘটে থাকবে। তাই আমরা এখানে এইটাকে এই হিসেবেও বলতে পারি যে এখানে 5টা যে সেন্স থাকে, 5 সেন্স অর্গান, সে 5 সেন্স অর্গান বাচ্চাদের এই পিরিয়ডে একটা টিচার হিসেবে কাজ করে, মানে মেন টিচ করে এই 5টা সেন্স অর্গান। দেন হচ্ছে দেখো অবজেক্ট পার্মানেন্স, এই স্টেজের শেষের দিকে মনে রাখবে, এই স্টেজের শেষের দিকে মোটামুটি 18 মাস থেকে শুরু হয়ে যায়, 18 মাসের পর থেকে কিন্তু অবজেক্ট পার্মানেন্সটা চলে আসে। তার আগে পর্যন্ত কিন্তু বাচ্চারা যে কোনো জিনিস নিয়ে খেলা করে, সেই খেলনা তার সামনে থেকে কেড়ে নিলেও সে কিন্তু ভাবে আমার কাছে নেই, মানে গোটা পৃথিবীতে সেটা নেই। কিন্তু তারপরে যখন একটু এজটা বাড়ে, অর্থাৎ প্রায় 16 থেকে 18 মাসের কাছাকাছি তারা যখন এসে উপস্থিত হয়, তখন কিন্তু তাদের মধ্যে অবজেক্ট পার্মানেন্সটা চলে আসে। অবজেক্ট পার্মানেন্স চলে আসে মিনস সে কিন্তু তখন সেই জিনিসটা, যেই জিনিসটা নিয়ে খেলা করছে সেই জিনিসটা তার কাছ থেকে কেড়ে নিলে সে কিন্তু সেটা পাবার আশায় বা সেটা পাবার জন্য কান্নাকাটি করতে শুরু করে। ঠিক আছে,
এইটাকেই আমরা অবজেক্ট পার্মানেন্স বলে থাকি। নেক্সট আসছি দেখো স্টেজ 2। স্টেজ 2 এর সময়কাল হচ্ছে 2 to 7 ইয়ার্স। এটাকে আমরা আগেও বলেছি যে কি স্টেজ আরও বলবো, এটা হচ্ছে আমাদের আর্লি চাইল্ডহুড স্টেজ। হ্যাঁ, এই সময় কি কি আমাদের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে মেনলি, এটা হচ্ছে প্রি অপারেশনাল পিরিয়ড, দেন হচ্ছে সেন্ট্রেশন, সিম্বলিক থট এখানে চলে আসে, দেন হচ্ছে ইরিভার্সিবিলিটি এখানে চলে আসে, দেন হচ্ছে ইগোসেন্ট্রিজম বা অ্যানিমিজম এখানে কাজ করে। এই স্টেজগুলো আমরা পরবর্তীতে আরও ডিটেলসে আলোচনা করব। নেক্সট আসছি দেখো স্টেজ 3। স্টেজ 3 হচ্ছে আমাদের স্টেজ 3 হচ্ছে 7 to 11 ইয়ার্স। আর স্টেজ 3কে আমরা বলছি কংক্রিট অপারেশনাল পিরিয়ড। এই সময় কি কি বৈশিষ্ট্য দেখা যায়? কনজারভেশন, ক্লাসিফিকেশন, সিরিয়েশন, রিভার্সিবিলিটি অ্যান্ড ডিসেন্ট্রেশন ডিউরিং দিস স্টেজ, ডিক্রিজ ইন ইগোসেন্ট্রিজম। ইগোসেন্ট্রিজমটা ডিক্রিজ হতে শুরু করে এই সময় থেকে। নেক্সট আসছি দেখো স্টেজ 4। স্টেজ 4 হচ্ছে আমাদের ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজের মেন বৈশিষ্ট্য কি? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এই সময় থেকে শুরু হয়ে যায়, আর হাইপোথেটিকো ম্যাথামেটিকো রিজনিং এই সময় তারা করতে পারে বা করার সক্ষম হয়ে ওঠে। নেক্সট আসছি দেখো, এরপর আমরা ডিটেলসে একটু আলোচনা করব যে সেন্সরি মোটর স্টেজে আমরা কি কি দেখতে পাই বা কি কি বৈশিষ্ট্য আমাদের দেখা যায়। তো এই সময় কি হয় যে ডিউরিং দ্য ফার্স্ট 2 years of life the child perform activities mostly driven by sense organ and some motor activities। আমরা আগেই জানলাম যে এই সময় জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের মধ্যে মোটামুটি দুটো জিনিসই এখানে কাজ করে থাকে। একটা হচ্ছে সেন্স অর্গানের মাধ্যমে, আর কিছু মোটর অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের কিন্তু ডেভেলপমেন্টটা ঘটে থাকে। তারপরে দেখো ফর অ্যান ইনফ্যান্ট অ্যাট দিস স্টেজ, ইনফ্যান্টের ক্ষেত্রে অবজেক্ট এক্সিস্ট হোয়েন দে ক্যান বি সিন। হ্যাঁ, আগে বললাম যে ইনফ্যান্টস যখন থাকছে তখন তাদের মধ্যে অবজেক্ট তখনই বর্তমান থাকছে, কোনো একটা বস্তু তখনই বর্তমান থাকছে যখন সে তার চোখের সামনে সেটাকে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, টাচ করতে পারছে, টেস্ট করতে পারছে আর স্মেল করতে পারছে। And when they are removed from the infant's immediate sensory experience, they ceases to exist। এবং যখনই তার সামনে থেকে সেটি সরিয়ে নেওয়া হচ্ছে সে কিন্তু ওই অবজেক্টটি সম্পর্কে একদমই ভুলে যাচ্ছে। তো দেখো এখানে একটা পেজে আমি দিয়ে দিয়েছি তোমাদের সেন্সরি মোটর স্টেজে মোটামুটি ওই যে মাস হিসেবে যদি আমরা দেখে থাকি কোন মাসে কি কি আমাদের দেখা যেতে পারে বৈশিষ্ট্য। হ্যাঁ, তো বার্থ টু 1 month মানে জন্ম থেকে 1 month পর্যন্ত হচ্ছে কি নিউবর্ন রেফ্লেক্স দেখা যায়, এর মধ্যে নিউবর্ন রেফ্লেক্সেস দেখা যাচ্ছে আর রিফ্লেক্সিভ স্কিম দেখা যাচ্ছে। 1 to 4 months কি দেখছেন? সিম্পল মোটর হ্যাবিটস সেন্টার্ড অ্যারাউন্ড ওন বডি, মানে নিজের শরীরকে কেন্দ্র করে চারিদিকে কিন্তু কি দেখা যাচ্ছে যে মোটর হ্যাবিট মানে বিভিন্ন হাত পা নড়ানো চড়ানো এই সমস্তগুলো দেখা যাচ্ছে। দেন দেখো 4 to 8 months কি দেখা যাচ্ছে? রিপিট ইন্টারেস্টিং ইফেক্টস ইন সাউন্ডিংস, মানে বিভিন্ন শব্দের শ্রবণের ফলে সে কি করছে যে ইফেক্ট দিচ্ছে। 8 to 12 মান্থসে দেখা যাচ্ছে ইন্টেনশনাল গোল ডাইরেক্ট বিহেভিয়ার আর অবজেক্ট পারমানেন্স। এইটা তোমরা ওই যে ইনফ্যান্সি স্টেজে দেখতে পারবে যে গোল ডাইরেক্ট বিহেভিয়ার যে কেন বলছে, কারণ হচ্ছে তোমার এই সময় দেখবে বাচ্চাদের কোনো জিনিস চোখের সামনে রেখে দিলে সে কিন্তু ওই জিনিসটাকে লক্ষ্য করে এগিয়ে যায়, ঠিক আছে? তো সেই জন্যে এই যে সময়টা যে গোল ডাইরেক্ট বিহেভিয়ার এটা দেখা যাচ্ছে 8 থেকে 12 মাস সময়ের মধ্যে। 12 থেকে 18 মাস 12 to 18 মান্থস দেখা যাচ্ছে এক্সপ্লোর প্রপার্টিস অফ অবজেক্ট থ্রো থট নোবেল অ্যাকশন,
তো কি বললাম যে এই সময়টাই শুরু হয়ে যাচ্ছে যে অবজেক্ট পারমানেন্সটা, যে অবজেক্টটা যে রয়েছে এবং সেই যে অবজেক্টটা নিয়ে সে খেলা করছিল তার কাছ থেকে কেড়ে নেওয়ার পরে সেটা ফেরত পাওয়ার জন্য সে কান্নাকাটি করছে, কিন্তু এই যে 12 মাস পর্যন্ত তার মধ্যে ওই অ্যাক্টিভিটিটা থাকে না। সে কিন্তু তার চোখের সামনে থেকে অবজেক্টটা নিয়ে নিলে সে ভাবে আর অবজেক্টটার অস্তিত্বই নেই। তারপরে হচ্ছে দেখো 18 থেকে তোমার 2 বছর বয়স পর্যন্ত 18 months to 2 year ইন্টারনাল তোমার ডিপিকেশন অফ অবজেক্টস অর ইভেন্টস ডিফার্ড ইমিটেশন, যে বিভিন্ন কিছু দেখে ইমিটেশন করতে শিখছে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে দেখো towards the end of the sensory motor period the child can identify the object around him and can imitate several action of others। তো এই যে বললাম একটু আগে যে ইমিটেশন করতে পারে আর অবজেক্টের জন্য কান্নাকাটি করে, এইগুলোই মেনলি এই স্টেজে আমরা দেখতে পারবো। দেন হচ্ছে দেখো প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পারবো সেইগুলো হচ্ছে যে তোমার অ্যাকর্ডিং টু হিম অপারেশন ইন ট্রু ফর্ম ডু নট অ্যাপিয়ার বিফোর 7 years অফ এজ, বাট উইথ ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি দ্য চাইল্ড ট্রাইজ টু রিজন আউট in a crude way during the pre-operational period. These reasoning are mostly pre-logical, egocentric and intuitive, mostly driven by emotion and passion। তো কি বলছে এই সময় যে বাচ্চাদের যে সময়কালটা মোটে প্রি অপারেশনাল স্টেজ হচ্ছে 7 বছর বয়স থেকে 11 বছর বয়স পর্যন্ত। হ্যাঁ, তোমার 7 বছর বয়স থেকে শুরু হচ্ছে এটা। শুরু না, 7 বছর বয়স পর্যন্ত হচ্ছে, 2 বছর বয়স থেকে শুরু হচ্ছে। তো এখানে তারা কিন্তু নিজেদের মধ্যে তাদের ইগোসেন্ট্রিক ব্যাপারটা খুব কাজ করে। ইগোসেন্ট্রিক ব্যাপার মানে হচ্ছে তারা মনে করে যে তারা যেভাবে জিনিসগুলোকে ভাবছে সবাই কিন্তু সেইভাবেই ভাবছে, এবং সেন্টারে মানে হচ্ছে কেন্দ্রে সে নিজেকে অনুভব করে সর্বদা এবং ভাবে যে তার মতো করেই যেন পৃথিবীতে সমস্ত কিছুই চলছে। এবং তারা এই সময় লজিক দিতে শুরু করে, কিন্তু লজিকটা ঠিকঠাক তাদের এখানে কাজ করে না। যেমন ধরো এখানে একটা ছবির মাধ্যমে আমরা বুঝবো যে একটা বাচ্চার সামনে, ওই 2 থেকে 7 বছর বয়সী একটা বাচ্চার সামনে দুটো গ্লাসে জল রেখে দেওয়া হয়েছে। এবার পরবর্তীতে কি হলো, ওই সেম পরিমাণ জলই একটা লম্বা জারের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। আর কিন্তু তোমার তারপরে ওই দুটো জারের মধ্যে একটা লম্বা জারের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। লম্বা জারটা যখন তার সামনে রাখা হচ্ছে সে কিন্তু এটা তার মধ্যে আসছে না যে দুটো জারে কিন্তু পরিমাণটা একই রয়েছে। সে কিন্তু আকারে লম্বা দেখে সে বলছে না, লম্বা জারটায় ওই ছোট জারটার তুলনায় জল বেশি রয়েছে। এই তাদের চিন্তাভাবনাটা এই রকম হয়ে থাকে 2 থেকে 7 বছর বয়সের মধ্যে। তারপরে হচ্ছে দেখো কংক্রিট অপারেশনাল স্টেজ হচ্ছে 7 to 11 ইয়ার্স পর্যন্ত বা 12 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে, এই সময় কিন্তু এই যে প্রি অপারেশনাল স্টেজে তারা যা করতে পারছে না সেইগুলো এখানে করতে পারে, অর্থাৎ তাদের মধ্যে রিভার্সেবল থিঙ্কিং চলে আসে। ঠিক আছে, তারা মানে বুঝতে শুরু করে। হ্যাঁ, যে এই দেখো একটা ছবির মাধ্যমে আমি বুঝিয়েছি, তাদের মধ্যে কিন্তু এই যে জারের পার্থক্য করে দিলেও তারা কিন্তু কোয়ান্টিটিটা বুঝতে শুরু করে দেয় এই সময়। হ্যাঁ, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু কোয়ান্টিটি বোঝার একটা বৈশিষ্ট্য এই সময় চলে আসে। হ্যাঁ, তাদের এইটা কিন্তু অনুভব হয় না যে আকার পরিবর্তন করে দিলে ম্যাটেরিয়ালটার পরিমাণও কিন্তু কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, কমছে না বাড়ছে বা একই থাকছে, এই সম্পর্কে তারা চিন্তা ভাবনা করতে শুরু করে দেয়। ঠিক আছে, দেখো এই সময় কি হয় যে তারা তারা বুঝতে পারে যে কোয়ান্টিটি চেঞ্জ করলে কিন্তু অ্যামাউন্টটা পরিবর্তন হয়ে যাচ্ছে।
না। আর ক্লাসিফিকেশন তারা করতে পারে এই সময় থেকে। কী রকম ক্লাসিফিকেশন? যেমন সাইজ, শেপ, কালার, ওয়েট, ম্যাটেরিয়াল, কোনটা কী ধরনের ম্যাটেরিয়াল, এইগুলো কিন্তু তারা এই সময় থেকে করতে পারে। আরও কি করতে পারে? সিরিয়েশন করতে পারে। আর ইনক্রিজিং ডিক্রিজিং অর্ডারে কিন্তু সাজাতে পারে। সিরিয়েশন মানে হচ্ছে সুন্দরভাবে সাজানো, ছোট থেকে বড় হিসেবে, ইনক্রিজিং ডিক্রিজিং হিসেবেও তারা কিন্তু এই সময় থেকে সাজাতে পারে, তাদের মধ্যে এই অ্যাবিলিটিটা চলে আসে। তো দেখো ফর্মাল অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজটা বোঝার আগে এই ছবিটার মাধ্যমে আমরা বুঝবো। দেখো ফর্মাল অপারেশনাল স্টেজে তোমার আইডিয়াটা পাচ্ছে, আইডিয়া থেকে অবজারভেশন থেকে কনক্লুশনে তারা আসতে পারছে। এই যে স্টেজটা অর্থাৎ ডিডাকশান বা ইন্ডাকশান, এই দুটো স্টেজ কিন্তু এর আগে কোনো স্টেজেই আসতে পারছে না। ঠিক আছে, কারণ আমরা আরও একটা জিনিস জানি যে পিয়াজে কি বলেছে যে ম্যাচুরেশনটাও কিন্তু এই তোমার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন কি এজ বাড়ার সাথে সাথেই তার মধ্যে ম্যাচুরিটিটা আসবে, এবং ম্যাচুরিটিটা আসলেই কিন্তু তার মধ্যে ডেভেলপমেন্ট ঘটবে। এই ছবিটার মাধ্যমে আমরা সেটাই অনুভব করতে পারছি। কারণ আমরা জানি যে ফর্মাল অপারেশনাল স্টেজ মোটামুটি 14-15 বছর বয়সের মধ্যে এই স্টেজটা চলে আসে। এই সময় তারা ডিডাকটিভ ইন্ডাকটিভ থিঙ্কিং করতে পারে, হ্যাঁ, এবং বিমূর্ত যে বিষয়গুলো তারা কিন্তু চিন্তায় অনুভব করতে পারে, চিন্তায় অনুভব করে সেইগুলোর উত্তর দেবার চেষ্টা তারা করে থাকে। তো ফর্মাল অপারেশনাল স্টেজ এটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টের একটা হাইটেস্ট স্টেজ। সব থেকে হাইটেস্ট স্টেজ হচ্ছে এই ফর্মাল অপারেশনাল স্টেজ। ডিডাকটিভ থট এই সময় চলে আসছে, আমরা জানলাম। অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বিমূর্ত জিনিসগুলোর থিঙ্কিং এই সময় চলে আসে। যে কোনো জিনিস যেগুলো টাচ বা ফিলের বাইরেও চিন্তা করতে পারে বিমূর্ত জিনিসগুলি সম্পর্কে। ইমাজিনেশন করতে পারে। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং যেমন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লজিক, ফর্মাল অপারেশনাল স্টেজ এই সময় কিন্তু তাদের মধ্যে চলে আসছে। কিন্তু লজিক কংক্রিট অপারেশনাল স্টেজ। হাইপোথেটিক ও ডিডাকটিভ রিজনিং এই সময় চলে আসে। তারপরে দেখো সায়েন্টিফিক থিঙ্কিং চলে আসে। হাইপোথিসিস করতে পারে, কমপ্লেক্স টপিক সম্পর্কে চিন্তা করতে পারে, তার সামনে যা বিমূর্ত অর্থাৎ তার সামনে যার উপস্থিতি নেই সেই সম্পর্কেও সে চিন্তা ভাবনা করতে পারে। যদি কোনো ইকোনমিস্ট ঘোষণা করে যে আগামী 5 বছরে ইকোনমিক্স ডাউন হবে, তবে তার যে জ্ঞানের দ্বারা অ্যানালাইসিস করে সেটা হচ্ছে হাইপোথিসিসটা করতে পেরেছে। মানে সে হচ্ছে দেখো আগামী 5 বছরে কি হবে একজন ইকোনমিস্ট যদি বলে দেয়, তাহলে সে তো নিশ্চয়ই সেটাকে চোখে দেখতে পাচ্ছে না, সে তার জ্ঞানের দ্বারা সেটাকে হাইপোথিসিস করতে পারছে। অর্থাৎ কি ঘটতে চলেছে সেটা মানে আগে থেকে চিন্তা ভাবনা করার ক্ষমতা তার মধ্যে চলে এসেছে। তো যত সায়েন্টিফিক রিসার্চ হয়, যেমন হাইপোথেটিক ও ডিডাকটিভ রিজনিং ব্যবহার করা হয়ে থাকে, এইগুলিতে পরিকল্পনা মাফিক হয়ে থাকে এগুলো। হাইপোথিসিস হচ্ছে পরিকল্পনা। হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস মানে হচ্ছে পরিকল্পনা। এক্সপিরিয়েন্সের ওপর বেস করে এই পরিকল্পনা তারা করে থাকে। তো পরিকল্পনা তো এমনি এমনি তারা করে উঠতে পারবে না, তাদের মধ্যে কি থাকে না প্রচুর পরিমাণে কি থাকে, এক্সপিরিয়েন্স থাকে সেই বিষয়টি সম্পর্কে। একটা কথা এখানে বলতে ভুলে গেছি, প্রি অপারেশনাল স্টেজ যেটা, প্রি অপারেশনাল স্টেজে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে স্কিপ করে গেছি। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রি অপারেশনাল স্টেজে হচ্ছে ইরিভার্সিবিলিটি, আর হচ্ছে ইগোসেন্ট্রিক স্পিচ, আর হচ্ছে অ্যানিমিজম। এইগুলোই হচ্ছে বৈশিষ্ট্য। তো তোমাদের আমি বলেছি ইগোসেন্ট্রিক মানে হচ্ছে যে এখানে বাচ্চা নিজের সাথে নিজে কথা বলে, এটাই হচ্ছে ইগোসেন্ট্রিক স্পিচ। ঠিক আছে, যেমন এখানে কোনো বাচ্চা যদি ওয়ার্ল্ডে নিজেকে এখানে সেন্টার ভাবে, তার মনে হয় তার যেটা ভালো লাগবে সেটা সবার ভালো লাগবে, হ্যাঁ, এবং এই সম্পর্কে সে নিজের মধ্যে মানে ফিস করে কথাও বলতে থাকে নিজের সাথে। এটাই হচ্ছে ইগোসেন্ট্রিক স্পিচ। আর কি বললাম, ইরিভার্সিবিলিটি হচ্ছে এখানে তারা মানে অন্য রকমভাবে জিনিসকে চিন্তা ভাবনা করতে সক্ষম হয় না।
অন্যভাবে চিন্তা ভাবনা করতে মানে সক্ষম হয় না, মানে যেমন ধরো কোনো বাচ্চাকে আমি যদি দেখাই যে 5+2 = 7, সে কিন্তু এইটা যখন বুঝলো, কিন্তু তার মনের মধ্যে এইটা সে চিন্তা করে উঠতে পারবে না যে 2+5 = 7। বা এছাড়া আমি যদি বলি 4+2 = 6, এটাকে এইভাবেও দেখা যেতে পারে 2+2+2 = 6। কিন্তু আমি যদি কোনো বাচ্চাকে 4+2 = 6 করাই এই এজের, হ্যাঁ, তাহলে সে কিন্তু এই জিনিসটা ভাবতে সক্ষম হয় না। এটাই হচ্ছে ইরিডিউসিবিলিটির ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে এই সময় তাদের মধ্যে একটা জীববাদ কাজ করে। জীববাদ মানে হচ্ছে তারা সমস্ত বস্তুর মধ্যে যে প্রাণ আছে সেই জিনিসটা তারা চিন্তা করে। ধরো খেলতে খেলতে কোনো বাচ্চা হয়তো পড়ে গেল বা কোনো কিছুর সাথে আঘাত লাগলো, সে কষ্ট পেল, হ্যাঁ, তৎক্ষণাৎ আমরা যদি সেই বস্তুটাকে বা ফ্লোরটাকে আমরা যদি আঘাত করি, সে কিন্তু খুব খুশি অনুভব করে এবং সে মনে করে যে আমার যতটা লেগেছে তারও কিন্তু ততটাই ব্যথা পেয়েছে, সে ততটাই কষ্ট পাচ্ছে। তো এই যে সর্বজীববাদ, অর্থাৎ সমস্ত বস্তুর মধ্যে যে প্রাণ আছে, এই জিনিসটা তারা এই এজে ভাবতে থাকে। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যানিমিজম। অ্যানিমিজম মানে হচ্ছে যে সর্বজীববাদ। পিয়াজের থিওরি এখানে শেষ হলো। নেক্সট আমরা আলোচনা করব কোহেলবার্গের থিওরি।